বোর্ড ক্লিয়ার? শোনা যাচ্ছে ভয়েস? হ্যাঁ স্যার। কার্বোহাইড্রেটের আমরা ক্লাসিফিকেশনে গেছিলাম। ক্লাসিফিকেশন আমরা পড়িয়েছি। দেন আমরা এপিমার, অ্যানোমার এক্সেট্রা পড়িয়েছি। স্টিরিওকেমিস্ট্রি নিয়ে ডিসকাস করেছি। ডায়াস্টিরিওমার, এনানসিওমার এক্সেট্রা করা হয়ে গেছে তো? অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করেছিলাম, মনে পড়ে? অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে ডিসকাস করেছিলাম। অপটিক্যাল অ্যাক্টিভিটিতে বলেছিলাম হচ্ছে কাইরাল কার্বনের প্রেজেন্স থাকতে হবে। তো আমি যদি একটা গ্লুকোজের স্ট্রাকচার করে দিই, পোটেনশিয়াল কোশ্চেন দেয়, গ্লুকোজের স্ট্রাকচার বলে দিল, গ্লুকোজের স্ট্রাকচার বলে দিয়ে বলবে হাউ মেনি অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স আর প্রেজেন্ট ফ্রম গ্লুকোজ স্ট্রাকচার। কোশ্চেন হচ্ছে হাউ মেনি optically active glucose structure can be formed. এটা বার করার ফর্মুলা হচ্ছে 2 to the power n, where n equals to number of chiral center or stereogenic center. আমাকে বলো কটা কাইরাল সেন্টার আছে এখানে? এটা একটা, দুটো, তিনটে, চারটে, 4। তাহলে n এর ভ্যালু কটা? n এর ভ্যালু কি আছে ফর গ্লুকোজ? n এর ভ্যালু 4। তো আমি n এর ভ্যালু বসাবো 2 to the power 4, 16 আনসার হবে। তো এটা একটা খুব কমন কোশ্চেন। আমি গ্লুকোজ স্ট্রাকচার দিয়ে বলেছি, যে কোনো স্ট্রাকচার যদি পেন্টোজ স্ট্রাকচার আসতো n এর ভ্যালু আসতো 3, 2 to the power 3 8 আসতো। ব্যাপারটা ক্লিয়ার? এটা আগে দিয়ে আমি বলতে ভুলে গেছিলাম, মনে পড়লো বলে দিলাম। নেক্সট আমরা অ্যানোমারে আলফা অ্যানোমার, বিটা অ্যানোমার পড়েছিলাম। একটু আনসার করবে, বুঝতে পারছি না শোনা যাচ্ছে কিনা, নেটওয়ার্ক ইস্যু আছে। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। একটু বলবে। অ্যানোমার সাইক্লিক ফর্মেই হয় অনলি। আলফা অ্যানোমার হয় আর বিটা অ্যানোমার হয়। স্ট্রাকচারে আমি কি দেখিয়েছিলাম? গ্লুকোজের আলফা অ্যানোমার, বিটা অ্যানোমার। যখন এইচ আর ওইচ, ওইচ ডাউনে থাকবে, এইচ টপে থাকবে, আলফা হবে না বিটা হবে? আলফা গ্লুকোজ। অপোজিট হবে যখন, ওইচ আপে যাবে, এইচ ডাউনে থাকবে, স্ট্রাকচার ইজ বিটা। স্ট্রাকচার ইজ বিটা গ্লুকোজ। আমরা বলেছিলাম গ্লুকোজ স্ট্রাকচার
পাইরানোস ফর্মে স্টেবল, এটা পাইরান স্ট্রাকচার, পাইরানিং এর মধ্যে ঢুকে আছে, তার জন্য আমরা বিটা গ্লুকোপাইরানোজ আলফা গ্লুকোপাইরানোজ লিখবো। এবং এটা বলে এন্ড করেছিলাম কোনটা মাছ মোর স্টেবল, স্টেবিলিটি যখন ইস্যু আসবে বা কোশ্চেন আসবে, which is much more stable compound, স্টেবিলিটি যখন ইস্যু আসবে তখন আমরা হাওয়ার্ড ফর্ম দিয়ে বলতে পারবো না, সাইক্লিক স্ট্রাকচার দিয়ে বোঝা যাবে, বাট সাইক্লিক স্ট্রাকচার হাওয়ার্ড ফর্মে আঁকলে পসিবল না স্টেবিলিটি ডিটারমাইন করা। তো স্টেবিলিটি ডিটারমাইন করতে গেলে আমাদের চেয়ার কনফার্মেশনে নিয়ে যেতে হবে, চেয়ার কনফার্মেশনে নিয়ে গেলে তবে আমরা বুঝতে পারবো which type of glucopyranose is much more stable, alpha or beta। তাহলে আমরা স্ট্রাকচারটাকে আলফা গ্লুকোপাইরানোজ কে কনভার্ট করি চেয়ার কনফার্মেশন। কার্বন নাম্বার গুলো আগে মেনশন করে দাও। কার্বন 1 এটা, 2 3 4 5 6 কার্বন। এখানে যেটা করতে হয়, কার্বন নাম্বার 1 আর কার্বন নাম্বার 4 এই দুটোকে ধরে টানাটানি করতে হয়, কার্বন নাম্বার 1 কে ডাউনে আর কার্বন নাম্বার 4 কে টপে তুলে দিলেই তোমার চেয়ার কনফার্মেশন চলে আসবে। এই হচ্ছে কেস। আমি কি করেছি, জাস্ট কার্বন নাম্বার 1 কে টেনে নিচের দিকে নামিয়েছি, নেমে গেছে, আর কার্বন নাম্বার 4 কে টেনে উপরের দিকে তুলে দিয়েছি, তো 4 উপরে চলে গেছে, কার্বন নাম্বার 1 নিচে এসে গেছে, তোমার স্ট্রাকচারটা এখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে চেয়ার কনফার্মেশনে চলে এসেছে। কার্বন নাম্বার গুলো দাও 1 2 3 4 5 আর 6, তো CH2H নেবে, ক্লিয়ার দেখে নাও। আমরা জাস্ট 1 আর 4 কে পজিশনই চেঞ্জ করেছি, স্ট্রাকচারালি চেঞ্জ করেছি, 1 কে ডাউন আর 4 কে টপে দিয়ে দিয়েছি, তুলে দিয়েছি। এবার এখানে বন্ড গুলো কিরকম হবে, বন্ড গুলো অ্যাক্সিয়াল হতে পারে, ইকুইটোরিয়াল হতে পারে। অ্যাক্সিয়াল বন্ড গুলো যেগুলো অ্যাক্সিস বরাবর নামছে, তার মানে এটা হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড, আর অপোজিট বন্ডটা হচ্ছে ইকুইটোরিয়াল বন্ড। সেম, এটা অ্যাক্সিস বরাবর উপরে উঠছে, এটা অ্যাক্সিয়াল, দিস ইজ ইকুইটোরিয়াল। এই বন্ডটা অ্যাক্সিয়াল হবে, এটা ইকুইটোরিয়াল হবে। অ্যাক্সিয়াল বন্ড, ইকুইটোরিয়াল বন্ড, অ্যাক্সিয়াল বন্ড, ইকুইটোরিয়াল বন্ড। তো চেয়ার কনফার্মেশনে আমরা টু টাইপস অফ বন্ডের প্রেজেন্স দেখি, অ্যাক্সিয়াল, ইকুইটোরিয়াল। অ্যাক্সিয়াল বন্ড যেগুলো অ্যাক্সিস বরাবর নামে, অ্যাক্সিস বরাবর নামা ওঠা করে, সেগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড। আর ইকুইটোরিয়াল হচ্ছে অপোজিট বন্ডটা, যেগুলো একটা অ্যাঙ্গেলে প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? এবার আমরা গ্লুকোপাইরানোজকে রিপ্লেস করব হাওয়ার্ড থেকে চেয়ারে, যেমন ভাবে টপ ডাউন আছে সেরকম ভাবে টপ ডাউনে বসাবো। তো স্টার্ট করি, এখানে টপে আছে এইচ, তাহলে এইচে আমি বসিয়ে দেবো। ওইচ আছে ডাউনে, ডাউনে ওইচ বসাবো। সেকেন্ড কার্বনে এইচ আপে আছে, তাহলে এইচ ওখানে যাবে। ওইচ ডাউনে আছে, ওইচ এখানে দাও। থার্ড কার্বন ওইচ আপে আছে, তার মানে ওইচ এখানে আসবে। ফোর্থ তোমার এইচ আসবে নিচে। নেক্সট আসবে তোমার ফোর্থ কার্বন এইচ ওইচ, এইচ উপরে যাবে, ওইচ নিচের দিকে নামবে, আর CH2OH এইচ এ CH2OH টপ, এইচ বিলো, কনভার্ট করে দিচ্ছি চেয়ার। আলফা গ্লুকোপাইরানোজ কে আমরা চেয়ার কনফার্মেশনে এঁকে দিয়েছি। সেম ওয়েতে আমরা বিটা গ্লুকোজ কেও করব, বিটা গ্লুকোজ কেও করব। বিটা গ্লুকোজ কে করে আমরা স্টেবিলিটি ইস্যুটা বোঝার চেষ্টা করব। নিচের দিকে আঁকছি। স্ট্রাকচার চেঞ্জটা কোথায় হবে, কার্বন নাম্বার 1 এ।
কারণ ওর OH ওপরে থাকে, H নিচে থাকে, তো ওপরে চলে যাবে OH, নিচে আসবে H, আর বাদ বাকি সেম অ্যাজ ইট ইজ প্রেজেন্ট থাকবে। This structure is beta glucose structure, glucopyranose. এটা আলফা গ্লুকোপাইরানোজ চেয়ার ফর্মে। আমরা বলেছি এই স্ট্রাকচার আকার মেন এম বা অবজেক্টিভ হচ্ছে স্টেবিলিটি খোঁজা, স্টেবিলিটিকে চেক করা। স্টেবিলিটি চেক করার জন্য দুটো জিনিস দেখতে হবে। স্টেবিলিটি হাই হবে, রুলটা বুঝে নাও। স্টেবিলিটি কখন হাই হবে? স্টেবিলিটি হাই হওয়ার রুল হচ্ছে মোর বাল্কি গ্রুপ, নাম্বার ওয়ান, মোর বাল্কি গ্রুপ, বাল্কি মানে হচ্ছে যার মলিকুলার ওয়েট হাই, present on equatorial bond, present on equatorial bond, the structure is highly stable, the structure is highly stable. তো ফার্স্ট রুল কি বলছে? ফার্স্ট রুল বলছে ইকুইটোরিয়াল বন্ডে যত হেভি মলিকিউল ঢুকিয়ে দেবে, অ্যাক্সিয়াল বন্ডে কম দেবে, স্ট্রাকচারটা স্টেবল হয়ে যাবে। এখানে এইচ এর মধ্যে হেভি গ্রুপ কি আছে? গ্লুকোজে তো আছে এইচ আর ওইচ, হেভি গ্রুপ ওইচ। ওইচ এর ওইচ যত বেশি ইকুইটোরিয়াল পজিশনে থাকবে তত বেশি স্ট্রাকচার স্টেবল হবে। কাউন্ট করে দেখো আলফাতে কোন কোন জায়গায় ইকুইটোরিয়াল পজিশনে আছে ওইচ। এই একটা পজিশন আছে নাম্বার ওয়ান, এখানে একটা রয়েছে ইকুইটোরিয়ালে, এখানে ইকুইটোরিয়ালে আছে, এখানে ইকুইটোরিয়ালে আছে। বাল্কি গ্রুপ এইচ CH2OH CH2OH ইকুইটোরিয়াল পজিশনে আছে, তার মানে OH CH2OH 1 2 3 4 চারটে জায়গায় রয়েছে, এক্সেপ্ট কার্বন নাম্বার ওয়ান। কার্বন নাম্বার ওয়ান কিন্তু অ্যাক্সিয়াল পজিশনে আছে, এটা অ্যাক্সিয়াল পজিশনে আছে আলফাতে। বাট বিটাতে দেখো, বিটাতে অল আর ইন ইকুইটোরিয়াল পজিশন, হ্যাঁ কি না? অল আর ইন ইকুইটোরিয়াল পজিশন, ইয়েস অর নো? তো স্ট্রাকচার স্টেবিলিটি কার বেশি হবে? Yes, sir. স্ট্রাকচার স্টেবিলিটি কার বেশি হবে, আলফা না বিটা? বিটার বেশি হবে, কারণ অল বাল্কি গ্রুপস রিমেন ইন ইকুইটোরিয়াল পজিশন, বাট আলফাতে ফার্স্ট ওইচটা অ্যাক্সিয়ালে আছে, বাদ বাকি সব ইকুইটোরিয়াল থাকলেও ফার্স্ট ওইচটার জন্য স্ট্রাকচারাল স্টেবিলিটি লুজ করবে। নাম্বার ওয়ান স্টেবিলিটির ইস্যুতে বিটা বেশি, বিটা বেশি স্টেবল ফার্স্ট পয়েন্টের রেসপেক্টে। সেকেন্ড পয়েন্টের রেসপেক্টে হচ্ছে স্টেরিক ক্ল্যাশ হচ্ছে কি হচ্ছে না স্ট্রাকচারের মধ্যে। স্টেরিক ক্ল্যাশ, স্টেরিক ক্ল্যাশকে আলাদা নাম দেওয়া যায় স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক্যাল হিন্ড্রেন্স। তুমি যদি আলফার মধ্যে দেখো, আলফার মধ্যে দুটো ওইচ খুব কাছাকাছি পজিশনে আছে, খেয়াল করো, এই ওইচ আর এই ওইচ, এরা এসে ঝামেলা বাঁধাবে এদের সাথে, এদের মধ্যে হবে একটা ক্ল্যাশ আলফাতে। বাট বিটাতে দেখো ওইচ দুটো প্রপারলি ডিস্টেন্সে রয়েছে, এখানে ওইচ ডিস্টেন্সে রয়েছে, এখানের মধ্যে মানে তোমার ক্ল্যাশ হওয়ার চান্স, বাল্কি গ্রুপের ক্ল্যাশ হওয়ার চান্স অনেক কম। তো সেকেন্ড রেসপেক্টেও স্টেবিলিটির ইস্যুতে বিটা গ্লুকোপাইরানোজ মাচ মোর স্টেবল, বিটা গ্লুকোপাইরানোজ মাচ মোর স্টেবল, আলফা লেস স্টেবল। তো ক্লিয়ার কোশ্চেন দেয় স্টেটমেন্ট মার্কা যে alpha glucopyranose is much more stable than beta glucopyranose, statement is false, beta glucopyranose much more stable. তো এই স্টেবিলিটি আমরা কখন বুঝলাম? হাওয়ার স্ট্রাকচার দিয়ে আমরা বুঝতে পারবো না যতক্ষণ আমরা চেয়ার কনফার্মেশনে স্ট্রাকচারটাকে রিপ্লেস করছি। চেয়ার কনফার্মেশনে আসলে তবেই আমরা স্টেবিলিটি বুঝতে পারবো, বিকজ ওখানে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বন্ডের ব্যাপার আছে, আর যত বেশি ইকুইটোরিয়াল বন্ডে ঢুকবে বাল্কি গ্রুপ তত বেশি স্টেবল হয়ে যাবে। বলো, পয়েন্ট ক্লিয়ার? Yes, sir.
নেক্সট টপিক যাব হচ্ছে কার্বোহাইড্রেট থেকে মিউটা রোটেশন, আনাদার ইম্পর্টেন্ট টপিক, কোশ্চেন আসার টপিক। মিউটা রোটেশন, মিউটা রোটেশন কখন হয়, কেন হয়, কি হয় সেটা আমরা চেক করব। মিউটা রোটেশন অল রিডিউসিং সুগারে পসিবল হয় আর কি ফেনোমেনাটা। অল রিডিউসিং সুগার শো মিউটা রোটেশন। মিউটা রোটেশনে হয় কি, মিউটা রোটেশনে চেঞ্জেস হয়, অপটিক্যাল রোটেশন পাওয়ারে চেঞ্জ হয়। So when a monosaccharide dissolve in water, ওয়াটার না হয়ে যে কোনো অ্যামফোটেরিক সলিউশন হতে পারে, the optical rotatory power of the solution changes gradually until it reach constant value. এই যে চেঞ্জটা হচ্ছে, দিস চেঞ্জ কল্ড মিউটা রোটেশন। তো যে কোনো রিডিউসিং সুগার শো করবে, and monosaccharide all are reducing, তো monosaccharide তো শো করবে মিউটা রোটেশন। কি হয় মিউটা রোটেশনে, ক্লিয়ারলি মেনশন আছে, monosaccharide যখন ওয়াটারে ডিসলভ হয়, ওয়াটার ইজ ওয়ান কাইন্ড অফ অ্যামফোটেরিক সলিউশন, ওয়াটার ছাড়াও আমরা আদার অ্যামফোটেরিক সলিউশনের মধ্যে যদি ডিসলভ করি সেম ফেনোমেনা শো করবে। ওয়াটারকে কেন অ্যামফোটেরিক সলিউশন বলা হয়, আগে আমরা এই মিনিংটা জেনে নিই। অ্যামফোটেরিক মানে কি, অ্যামফোটেরিক মানে হচ্ছে যে সলিউশনটা বোথ বেসিক এন্ড অ্যাসিডিক প্রপার্টি শো করে, বোথ অ্যাসিডিক এন্ড বেসিক প্রপার্টি যে সলিউশন শো করতে পারে, সেই প্রপার্টি সলিউশনটাকে আমরা অ্যামফোটেরিক সলিউশন বলতে পারি। ওয়াটার ওয়ান অফ দেম, ওয়াটারের অ্যাসিডিক প্রপার্টিও আছে, H+ রিলিজ করে, আবার বেসিক প্রপার্টিও আছে, H+ কে অ্যাকসেপ্টও করে নিতে পারে, OH- H+ নিয়ে আবার ওয়াটার তৈরি করে দেয়। তো অ্যাসিডিক প্রপার্টি, বেসিক প্রপার্টি বোথ, এই ধরনের কিছু যদি কম্পোনেন্ট থাকে, সলিউশন থাকে, এর মধ্যে যদি আমি মনোস্যাকারাইডকে ডিসলভ করি তাহলে মিউটা রোটেশন শো করবে। মিউটা রোটেশনে হবে কি, অপটিক্যাল রোটেটরি পাওয়ারটা চেঞ্জ হবে, অপটিক্যাল রোটেটরি পাওয়ার কন্টিনিউ চেঞ্জ হতে থাকবে। কতক্ষণ চেঞ্জ হবে, যতক্ষণ না কনস্ট্যান্ট ভ্যালুতে রিচ করছে। অপটিক্যাল রোটেশন আমি আগের দিনকে বুঝিয়েছিলাম, অপটিক্যাল রোটেশন মানে হচ্ছে কোনো সলিউশনের মধ্যে দিয়ে যদি আমি প্লেন পোলারাইজ লাইট পাঠাই, সেটা ইদার লেফট সাইড আর ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করতে পারে। এই যে মুভ করা যে ক্যাপাসিটি, এটা কন্টিনিউ চেঞ্জ হতে থাকে। তো নর্মালি আলফা গ্লুকোজে, আলফা ডি গ্লুকোপাইরানোজে অপটিক্যাল পাওয়ার থাকে হচ্ছে, পিওর যদি আলফা গ্লুকোজকে তুমি যদি সলিউশনে রাখো, তাহলে অপটিক্যাল রোটেশন পাওয়ার হবে +112 ডিগ্রি রোটেট করবে, ক্লকওয়াইজ রোটেট করবে, 112 ডিগ্রি রোটেশন করবে। বাট এটাকে যদি আমি সলিউশনে দিই, তুমি ইনিশিয়ালি তো পাবে +112 ডিগ্রি, বাট আস্তে আস্তে দেখবে 1 ঘন্টা পরে তুমি আবার রোটেশন চেক করবে, এই রোটেশন পাওয়ারটা 112 নেই, এটা কমতে শুরু করেছে, ডিক্রিজ করা শুরু করেছে। ডিক্রিজ করতে করতে এটা চলে আসবে +52.7 ডিগ্রিতে, এন্ড এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে। কেসটা বোঝা গেল? আমি যখন পিওর 100% আলফা গ্লুকোজ সলিউশনে দিলাম,
আমার রোটেশন ফার্স্টে শো করছিল +112 ডিগ্রি, বাট যখনই 1 থেকে 2 ঘন্টা পর আমি চেক করছি রোটেশনটা চেঞ্জ হয়ে গিয়ে আস্তে আস্তে কমতে 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 +52.7 ডিগ্রিতে গিয়ে কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে +112 থেকে স্টার্ট করে +52.7 এ গিয়ে এন্ড হলো, কনস্ট্যান্ট হলো। এই যে চেঞ্জেস হলো, দ্যাট চেঞ্জেস ইজ কল্ড মিউটার রোটেশন। এরকম তুমি যদি বিটা গ্লুকোজকে রাখো সেম জিনিস শো করবে। বিটা গ্লুকোজ 100% তুমি যদি ওয়াটারে দাও প্রথম দিকেও শো করবে +19.7 ডিগ্রি, +19.7 ডিগ্রি। এটা আস্তে আস্তে বাড়তে 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 +52.7 ডিগ্রিতে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে। তো এই যে রোটেশন পাওয়ারের চেঞ্জ, দ্যাট চেঞ্জেস ইজ কল্ড মিউটার রোটেশন। একটা কনস্ট্যান্ট ভ্যালুতে রিচ করে যাবে, বাট চেঞ্জেস হচ্ছে কন্টিনিউয়াসলি। নেক্সট কোশ্চেন হচ্ছে স্যার এটা কেন হয়? +112 থেকে 52.7 আসলো কেন? আর +19.7 থেকে 52.7 বেড়ে গেল কেন বিটা গ্লুকোজে যখন রাখলাম? দেখো তো তুমি আলফা গ্লুকোজ রাখো কি বিটা গ্লুকোজ রাখো 100%, যখন তুমি সলিউশনে দেবে ও নিজের কনফার্মেশন চেঞ্জ করা শুরু করবে। ও নিজের কনফার্মেশন চেঞ্জ করা শুরু করবে। এন্ড তুমি যদি 100% আলফা গ্লুকোজ রেখে সলিউশনে দিয়ে দাও, ও হাইয়েস্ট কনফার্মেশন যেটা সব থেকে স্টেবল কনফার্মেশন সেটা সব থেকে বেশি ও অ্যাপিয়ার করবে। আমরা একটু আগে দেখে এলাম আলফা গ্লুকোজ না বিটা গ্লুকোজ কোনটা মাছ মোর স্টেবল? বিটা গ্লুকোজ মাছ মোর স্টেবল। তাহলে ও যখন 100% সলিউশনে গেল ও বিটা গ্লুকোজে ম্যাক্সিমাম কনভার্সন করলো, কিছু আলফা গ্লুকোজ থেকেই গেল, আর কিছু থাকবে হচ্ছে ওপেন চেন ফর্মে। ওপেন চেন ফর্ম যেগুলো একদম ফার্স্টে আঁকছিলাম ফিশার স্ট্রাকচার। তো এই যে কনভার্সনটা হয় স্ট্রাকচারাল কনভার্সনটা হয় বলেই তোমার রোটেশন পাওয়ার চেঞ্জ হতে থাকে। তো বিটা গ্লুকোজ কত পার্সেন্টেজ থাকে? বিটা গ্লুকোজ থাকে হচ্ছে 63%। 63% অ্যাচিভ করে ফ্রম 100% আলফা গ্লুকোজ থেকে 63% বিটা গ্লুকোজ হয়ে যাবে। আর কিছু পার্সেন্টেজ আলফা গ্লুকোজে থেকে যাবে, মোরালেস 27%। আর লেস দ্যান 1% ওপেন চেন কনফার্মেশনে থাকবে। তো গ্লুকোজের সলিউশনে দিলে ওয়াটারে দিলে চেঞ্জেস হবে, স্ট্রাকচারাল চেঞ্জেস আসবে। বিটা গ্লুকোজ ম্যাক্সিমাম পার্সেন্টেজ পাবো বিকজ এটা হাইলি স্টেবল স্ট্রাকচার, স্টেবিলিটি ইস্যু বলে হাই বলে বিটা গ্লুকোজ 63%, আলফা গ্লুকোজ স্টেবিলিটি ডাউন 27%, ওপেন চেন তো আরো মাচ মোর আনস্টেবল, তো এটা লেস দেন 1%। তো সব মিলিয়ে তোমার স্ট্রাকচারের অপটিক্যাল রোটেশন পাওয়ারটাও চেঞ্জ হচ্ছে। এই যখন এইটা এসে গেছে ভ্যালু, এটার পাওয়ার হচ্ছে 52.7 ডিগ্রি রোটেট করা প্লাস। বাট অরিজিনালি যখন আমি দিয়েছিলাম 100% সলিউশনে আলফা গ্লুকোজ তখন দেখাচ্ছিল +112। আস্তে আস্তে যত চেঞ্জ হতে শুরু করেছে আমার গ্র্যাজুয়াল রোটেশন চেঞ্জ হচ্ছে, এন্ড যখন এটা অ্যাচিভ করে নিয়েছে তখন আমার ভ্যালু +52.7 ডিগ্রিতে একদম কনস্ট্যান্ট হয়ে গেছে। এই দিস চেঞ্জেস monosaccharide this phenomena property is called mutual rotation. I think clear? কোনো কোশ্চেন থাকলে বল। ক্লিয়ার স্যার। আমরা যদি ওয়াটারের জায়গায় অন্য কিছু রাখি তাহলে কি চলবে মিউটার রোটেশন? আমরা বলেছি যে কোনো অ্যাম্ফোটেরিক সলিউশন নিলেই চলে যাবে, শুধু ওয়াটার নয়। কোশ্চেন দেখে আনসার করবে। পিরিডিনের সাথে অ্যাসিড, পিরিডিন একটা বেসিক আর অ্যাসিড হচ্ছে তোমার অ্যাসিডিক, এই দুটো প্রপার্টিকে যদি আমি মিক্স করে মনোস্যাকারাইডের মধ্যে ডিসলভ করি একই জিনিস ফেনোমেনা শো করবে। তো নট অনলি ওয়াটার, আদার সলভেন্টও আমি অ্যাড করতে পারি, বাট সলভেন্টটা কি হতে হবে বলেছি অ্যাম্ফোটেরিক, মানে অ্যাসিডিক প্রপার্টিও থাকবে বেসিক প্রপার্টিও থাকবে, এরকম যদি ক্যারেক্টারিস্টিক সলিউশন তুমি মিক্স করে বানাতে পারো। নট অনলি ওয়াটার, আগেই বলছি আদার সলিউশন ক্যান শো মিউটার রোটেশন প্রপার্টি অফ মনোস্যাকারাইড। খেয়াল, আর যে কোনো রিডিউসিং সুগার মিউটার রোটেশন প্রপার্টি শো করবে। নেক্সট টপিকে যাব আমরা, ডেরিভেটিভস অফ মনোস্যাকারাইডস।
মনোস্যাকারাইড থেকে আমরা কি কি ডেরিভেটিভ পেতে পারি? নাম্বার ওয়ান, আমরা গ্লাইকোসাইড তৈরি করতে পারি। মনোস্যাকারাইডের ডেরিভেটিভ নাম্বার ওয়ান গ্লাইকোসাইড। দেখো ফার্স্ট টাইম যখন আমরা সাইক্লিক ফর্মে করেছিলাম, আর একবার দেখাই, যখন গ্লুকোজকে আমরা সাইক্লিকে কনভার্ট করেছিলাম, তখন হচ্ছে আমরা এই কার্বনটার সাথে, কার্বনের ওইচ এর সাথে আর এখানে সিএইচ এর সাথে রিয়াক্ট করিয়েছিলাম, কার্বন নাম্বার ওয়ান আর কার্বন নাম্বার ফাইভ এর সাথে। তো এখানে একটা রিয়াকশনে তোমার হাইড্রক্সিল গ্রুপ অ্যাডিশন আছে, মানে হাইড্রক্সিল গ্রুপের সাথে সিএইচ এর ফার্স্ট রিয়াকশন হয়েছে, রিয়াকশন হয়ে তৈরি হয়েছিল এখানে সিএইচওএইচ, আর এটা অক্সিজেনটা বন্ডে ঢুকে গেছে। এই ফর্মটাকে বলা হয় হেমি অ্যাসিটাল ফর্ম। হেমি অ্যাসিটাল ফর্ম কেন? বিকজ ওইচ এর সাথে মানে অ্যালকোহলিক গ্রুপের সাথে সিএইচও রিয়াকশন হয়েছে ফার্স্ট টাইম, এর জন্য হচ্ছে হেমি অ্যাসিটাল। আমরা এই স্ট্রাকচারের মধ্যে যদি আরো একটা অ্যালকোহলিক গ্রুপ দিয়ে রিয়াকশন করাই, আরো একটা অ্যালকোহল দিয়ে রিয়াকশন করো, সেকেন্ড অ্যালকোহল CH3OH দিয়ে রিয়াকশন করো, তাহলে কি হবে? হেমি অ্যাসিটাল থেকে অ্যাসিটালে কনভার্ট হবে, স্ট্রাকচারটা অ্যাসিটালে কনভার্ট হবে। হেমি মানে হচ্ছে হাফ, কারণ ওয়ান টাইম রিয়াকশন হয়েছে, এর পোটেনশিয়াল আছে আরো একটা অ্যালকোহলের সাথে রিয়াকশন হওয়ার। তো পোটেনশিয়াল যখন আছে তাহলে রিয়াকশন করাও, তো রিয়াকশন করালে ফুল অ্যাসিটাল স্ট্রাকচার তৈরি হবে। ফুল অ্যাসিটাল স্ট্রাকচারের ইয়ে কি হবে, রিপ্রেজেন্টেশন কেমন হবে, এটা আমরা ফিচার ফর্মে এঁকেছি, আমরা হাওয়াতে আঁকার চেষ্টা করব অল টাইম। এই স্ট্রাকচারটাকে আমরা হাওয়াতে কনভার্ট করলাম, এবার CH3OH এর সাথে রিয়াক্ট করাও। CH3OH এর সাথে রিয়াক্ট করালে ফার্স্ট কার্বনের OH এর মধ্যে রিয়াকশন হবে, রিয়াকশনে তৈরি হবে OCH3 আর ওয়াটার বেরিয়ে যাবে, OCH3। তো দ্যাট ফর্ম ইজ কল্ড অ্যাসিটাল ফর্ম। এটা ফুললি অ্যাসিটাল হয়েছে, আগেরটা ছিল যেটা আমরা আলফা বিটা দেখাচ্ছিলাম ওটা হেমি অ্যাসিটাল ফর্ম। মাইন্ডেড, কোশ্চেন করতে পারে। ওখানে তো গ্লাইকোসাইডিক বন্ড থাকবে। এই যে বন্ডটা, এই যে বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, এইটা নয়, এই বন্ডটা, এইচ আর ও এর মধ্যে যে বন্ডটা গ্লাইকোসাইডিক বন্ড, যে বন্ডটার সাথে OCH3 কানেক্টেড, দ্যাট বন্ড ইজ কল্ড গ্লাইকোসাইডিক বন্ড। আর এই স্ট্রাকচারটার নাম কি হবে? এই স্ট্রাকচারটার নাম হবে আলফা মিথাইল হ্যাঁ, ডি গ্লুকোপিয়ারোনোসাইড, পাইরানোসাইড, ডি গ্লুকোপাইরানোসাইড। তো এটা হচ্ছে অ্যাসিটাল ফর্ম, আর এটা হচ্ছে হেমি অ্যাসিটাল ফর্ম। এখানে গ্লাইকোসাইডিক বন্ড দু রকমের হয়, ও গ্লাইকোসাইডিক, এন গ্লাইকোসাইডিক। এখানে গ্লাইকোসাইডিক বন্ডটা কি দিয়ে কানেক্টেড আছে, কোন অ্যাটম দিয়ে? যদি কোশ্চেন করে তোমার কোন অ্যাটম দিয়ে কানেক্টেড আছে, ও দিয়ে কানেক্টেড আছে, তাহলে হচ্ছে আমাদের গ্লাইকোসাইডিক বন্ডটা সুগারে কি থাকে, ও গ্লাইকোসাইডিক। যখন তুমি নিউক্লিওটাইডের স্ট্রাকচার দেখতে যাবে তখন দেখতে পাবে ওখানে এন গ্লাইকোসাইডিক বন্ড আছে, তো এন গ্লাইকোসাইডিক বন্ড সুগারে নেই, সুগারে ও গ্লাইকোসাইডিক বন্ড থাকে অলওয়েজ। এই যে ও আছে, ও দিয়ে কানেক্টেড গ্লাইকোসাইডিক বন্ডটা। তো কিছু ন্যাচারালি অকারিং গ্লাইকোসাইডের এক্সাম্পল, ন্যাচারালি অকারিং গ্লাইকোসাইডের এক্সাম্পল পাওয়া যায় উয়াবেন। নাম্বার টু স্ট্রেপ্টোমাইসিন। কে কে শুনেছো নাম স্ট্রেপ্টোমাইসিনে? হ্যাঁ স্যার। স্ট্রেপ্টোমাইসিন কি করে? স্ট্রেপ্টোমাইসিন একদম প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, ট্রান্সলেশনাল ইনহিবিটর। অ্যান্টিবায়োটিক, যেটা কিন্তু স্ট্রাকচার গ্লাইকোসাইডিক, গ্লাইকোসাইড স্ট্রাকচার।
আর ওয়াবেন হচ্ছে Na+K+ পাম্প ইনহিবিটর, সোডিয়াম পটাশিয়াম পাম্প। যেটা স্ট্রাকচারটা গ্লাইকোসাইডিক স্ট্রাকচার, সোডিয়াম পটাশিয়াম পাম্প ইনহিবিটর ওয়াবেন। এটা হার্ট ডিজিজে দেওয়া হয় ওয়াবেনটা, হার্ট ডিজিজ ট্রিটমেন্টে দেওয়া হয়, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ গ্লাইকোসাইড। সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে সুগার অ্যাসিড। সুগার অ্যাসিড কি কি হয়? সুগার অ্যাসিড গ্লুকোনিক অ্যাসিড হতে পারে, গ্লুকোজ থেকে। গ্লুকারিক অ্যাসিড হতে পারে গ্লুকোজ থেকে, কারিক, CARIC। গ্লুকানিক। অ্যান্ড গ্লুকোইউরোনিক অ্যাসিড, গ্লুকোইউরোনিক অ্যাসিড হতে পারে। স্ট্রাকচার তিনটে স্ট্রাকচারই দেখাবো। নর্মাল গ্লুকোজের স্ট্রাকচার তো অনেকবার এঁকে দিয়েছি। গ্লুকোনিক স্ট্রাকচারে জাস্ট CHO কার্বনটা COOH এ কনভার্ট হবে। এখানে দেখো স্ট্রাকচারাল চেঞ্জ, CHO নর্মাল যেটা গ্লুকোজের স্ট্রাকচারে থাকে তোমার অ্যালডিহাইড গ্রুপটা অ্যালকোহলে কনভার্ট হয়েছে কার্বক্সিলিক গ্রুপে, তখন হয়ে যাবে গ্লুকোনিক অ্যাসিড। যদি দু সাইডে চেঞ্জ হয়, ওপর নিচে COOH চলে আসে, তখন হবে গ্লুকারিক। আর যদি অনলি বটমে COOH আনা যায়, তাহলে আমরা দেব নাম গ্লুকোইউরোনিক। দেখো তিনটে স্ট্রাকচার, এখানে বোথ প্লেসে COOH আছে গ্লুকারিকে, আর গ্লুকোইউরোনিকে বটমে COOH আছে। তো স্ট্রাকচার দেখে আইডেন্টিফাই করা যায় আরামসে কোনটা কি স্ট্রাকচার। গ্লুকোনিক যেটা, এই অ্যাসিডটা তৈরি করার সময় দেওয়া হয়েছে ব্রোমিন ওয়াটার ট্রিটমেন্ট। ব্রোমিন ওয়াটার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ও কি করবে? CHO গ্রুপটাকে COOH এ কনভার্ট করে দেবে। যদি আমরা HNO3 ট্রিটমেন্ট দিই, এটা হচ্ছে তোমার হাইলি অক্সিডাইজিং এজেন্ট, এটা CHO কে তো করছে, তার সাথে CH2 ওই গ্রুপটাকে COOH এ কনভার্ট করে দেবে। আর গ্লুকোইউরোনিক অ্যাসিড ওয়ান স্টেপে নয়, মাল্টিপল স্টেপ লাগে। তো এটা অনেক কমপ্লেক্স ব্যাপার স্যাপার আছে, কমপ্লেক্স স্টেপ লাগে, এটা আমি বলবো না, ডিসকাস করার কোনো দরকার নেই এখন। জাস্ট এই দুটো জেনে রাখলে হয়ে যায় যে গ্লুকোনিক অ্যাসিড কিভাবে ডেভেলপ করা হয়। গ্লুকোজ থেকে ব্রোমিন ওয়াটার ট্রিটমেন্ট দিলেই চলে আসবে। গ্লুকারিক অ্যাসিড হচ্ছে তোমার HNO3 ট্রিটমেন্ট দিলে চলে আসবে, নাইট্রিক অ্যাসিড। তো সুগার অ্যাসিডের তিন রকম ফর্ম হতে পারে ডেরিভেটিভ গ্লুকোজ থেকে: গ্লুকোনিক, গ্লুকারিক, গ্লুকোইউরোনিক। ক্লিয়ার? Yes, হ্যাঁ sir. স্যার। আমাকে বলো, কোশ্চেন করছি, গ্লুকারিক অ্যাসিড অপটিক্যালি অ্যাক্টিভ অর নট? অপটিক্যালি অ্যাক্টিভ? গ্লুকারিক অ্যাসিড আমরা কি রুল শিখিয়েছি? অপটিক্যাল অ্যাক্টিভ হতে গেলে কাইরাল কার্বনের প্রেজেন্স থাকতে হবে। এখানে কাইরাল কার্বন দিয়ে বোঝা একটু ডিফিকাল্ট হয়ে যাবে।
আরো একটা রুল আছে অপটিক্যাল অ্যাক্টিভিটি বোঝার জন্য, সেটা হচ্ছে প্লেন অফ সিমেট্রি। চেক প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট অর নট। প্রেজেন্ট অর নট। তুমি স্বভাবতই কোশ্চেন করবে হোয়াট ইজ প্লেন অফ সিমেট্রি, কি স্যার প্লেন অফ সিমেট্রি, সিমেট্রি মানে কি, প্লেন তো পরে আসছে। সিমেট্রি মানে হচ্ছে দুটো সাইডে যদি ইকুয়াল কম্পোনেন্ট থাকে আর মাঝখান থেকে আমি যদি ডিভাইড করে দিই, দেখি যে দুটো সাইডে ইকুয়াল কম্পোনেন্ট আছে, তাহলে আমরা বলতে পারো কম্পাউন্ডটা সিমেট্রি। কি বললাম? সিমেট্রি মানে হচ্ছে আমরা একটা অ্যাক্সিস রাখবো এবং অ্যাক্সিসের বোথ সাইডে যদি ইকুয়াল কম্পোনেন্ট চলে আসে তাহলে আমরা সেটাকে সিমেট্রি হিসাবে ক্যালকুলেট করবো, বা কম্পাউন্ডটাকে আমরা সিমেট্রি বলবো। কোন প্লেনে রেখে এই জিনিসটা হচ্ছে সেটার মানে হচ্ছে প্লেন অফ সিমেট্রি। প্লেন অফ, তুমি প্লেনটা আমি এখানে ভার্টিক্যাল রেখেছি, তুমি প্লেন হরাইজন্টালও রাখতে পারো। তো কোন প্লেনে রেখে সিমেট্রি আসছে তার জন্য আমরা নাম দিয়েছি হচ্ছে প্লেন অফ সিমেট্রি। এবার কোশ্চেন হচ্ছে স্যার প্লেন অফ সিমেট্রি থাকলে কি করে বুঝবো অপটিক্যাল অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? যদি প্রেজেন্ট থাকে তাহলে হয়ে যাবে ইনঅ্যাক্টিভ, এখানে প্রেজেন্ট থাকলে ইনঅ্যাক্টিভ অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যালি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে হবে অ্যাক্টিভ। দেখো এখানে তুমি চেক করো অপটিক্যাল অ্যাক্টিভিটি আসছে কিনা। মাঝখান থেকে আমি রাখছি, বোথ সাইডে ইকুয়াল হচ্ছে কি, both side equal, top half and bottom half? না স্যার। না। এই যে OH এখানে আছে, এখানে HOH আছে, তাহলে এটা কি হবে অপটিক্যালি অ্যাক্টিভ না। অ্যাক্টিভ। এবার দেখো কেসটা কিভাবে ঘুরে যাবে। আমরা রাইবোজ পড়েছি, আমরা রাইবোজের পেন্টো স্ট্রাকচারের মধ্যে জানি, রাইবোজের স্ট্রাকচার আছে, রাইবোজকে আমরা HNO3 ট্রিটমেন্ট দিয়েছি, কিসে কনভার্ট করবে? রাইবারিক অ্যাসিডে, গ্লুকোজ থেকে হয়েছিল, তার মানে রাইবোজ হবে রাইবারিক অ্যাসিড। এবার বল রাইবারিক অ্যাসিড অপটিক্যালি অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ? রাইবারিক অ্যাসিড অপটিক্যালি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ, এরকম ক্রিটিক্যাল কোশ্চেন কিন্তু চাইতে পারে। তো ক্লিয়ার? আমি প্লেন অফ সিমেট্রি রাখো, প্লেন অফ সিমেট্রি দাও। এবার টপ হাফ দেখো আর বটম হাফ দেখো ইকুয়াল, টপ হাফ আর হচ্ছে বটম হাফ ইকুয়াল। তো রাইবারিক অ্যাসিড ক্লিয়ার, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সুগার অ্যাসিড ডেরিভেটিভ কমপ্লিট। নেক্সট আমরা যাব হচ্ছে সুগার অ্যালকোহল। এই স্ট্রাকচারটা রাইবোজ, sugar alcohols. সুগার অ্যালকোহল কখন হবে? সুগার অ্যালকোহলস এর গুড এক্সাম্পল আমরা গ্লুকোজ থেকেই পাই, সরবিটল। সরবিটল হচ্ছে তোমার গুড এক্সাম্পল, যেটা সুগার থেকে আসছে, মানে গ্লুকোজ থেকে আসছে। স্ট্রাকচার কি? CH2OH ঢুকবে।
এই স্ট্রাকচারটা হচ্ছে সরবিটল। কি ট্রিটমেন্ট দিতে হবে? কিছুই না, হাইড্রোজেন আর একটা ক্যাটালিস্ট দিয়ে দাও, H2PT দিয়ে দাও। তো কি করবে? রিডিউস করে দেবে স্ট্রাকচার, গ্লুকোজের স্ট্রাকচারকে রিডিউস করে CHO কে CH2OH এ কনভার্ট করে দেবে, and structure now becomes sorbitol. এটার অনেক ইউজ আছে, মেডিসিনাল প্রপার্টি আছে, মেডিসিনে ইউজ করা হয়, কাপ সিরাপে তো খুব ইউজ হয় সরবিটল। নেক্সট আমরা যাব ডেরিভেটিভ নাম্বার 3। দেখো সেম জিনিস আমরা এখানেও করাতে পারি, কিন্তু যদি আমরা রাইবোজকে H2PT দিয়ে দিই, অপটিক্যাল অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে? অপটিক্যালি অ্যাক্টিভ হবে না ইনঅ্যাক্টিভ হবে রাইবোজকে যদি আমি H2PT দিয়ে ট্রিটমেন্ট করি? স্ট্রাকচার আসবে রাইবিটল, ঠিক থাকবে। স্ট্রাকচার আসবে রাইবিটল, আর রাইবিটলের স্ট্রাকচার হচ্ছে CH2OH, CH2OH, HOH, HOH, HOH। দেখো হাফ হয়ে গেছে। তো রাইবিটলও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো রাইবোজকে হাইড্রোজেন পিটি ট্রিটমেন্ট দিলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সুগার তৈরি করবে, সুগার ডেরিভেটিভ তৈরি করবে। রাইবোজকে HNO3 ট্রিটমেন্ট দিলেও কিন্তু তোমার সেম অপটিক্যালি ইনঅ্যাক্টিভ রাইবেরিক অ্যাসিড তৈরি হবে, যেটা একটু আগে দেখিয়েছিলাম, খেয়াল রেখো। তো ট্রিটমেন্টের পর অপটিক্যাল অ্যাক্টিভিটি চেঞ্জ হতে পারে সুগারের, ইয়েস চেঞ্জ হতে পারে, এবং দেখাচ্ছে তো রাইবোজ অপটিক্যালি অ্যাক্টিভ ছিল, ট্রিটমেন্টের পর H2PT ট্রিটমেন্টের পর ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, HNO3 ট্রিটমেন্টের পর ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো সুগার অ্যালকোহল কমপ্লিট। নেক্সট যাব হচ্ছে অ্যামিনো সুগার। NH2OH দিয়ে ট্রিটমেন্ট দিলে চলে আসে অ্যামিনো সুগার। গুড এক্সাম্পল হচ্ছে গ্লুকোজামিন। স্ট্রাকচার দেখি গ্লুকোজামিনের। সরি, সেকেন্ড কার্বনে ঢুকবে NH2, ফার্স্ট কার্বন ইন্টার। সেকেন্ড কার্বনে NH2 গ্রুপ ঢুকবে, OH কে রিপ্লেস করে। এই স্ট্রাকচারটা কি হবে? নাও আলফা ডি, আলফা পজিশনে আছে গ্লুকোজামিন, বিটা ডি যদি স্ট্রাকচার হয় তাহলে কি হতো? জাস্ট এটা রিপ্লেসমেন্ট করে দাও, আপে OH নিচে H, এটা স্ট্রাকচারও চেঞ্জ, বিটা ডি গ্লুকোজামিন। কমনলি এটা পাওয়া যায়, বিটা ডি গ্লুকোজামিন স্ট্রাকচার বেশি অ্যাভেলেবল নেচারে। আর আনাদার এক্সাম্পল গ্লুকোজামিনের বিটা ডি গ্যালাক্টোজামিন পাওয়া যায়। এটা হচ্ছে গ্যালাক্টোজের স্ট্রাকচার। এটা চেঞ্জ হবে C4 কার্বনে, চেঞ্জেস হয় C4 এপিমার গ্যালাক্টোজ। তো এই স্ট্রাকচারটা হচ্ছে বিটা ডি গ্যালাক্টোজামিন। তো গ্লুকোজামিন হচ্ছে অ্যামিনো সুগারের গুড এক্সাম্পল, বেসিক এক্সাম্পল।
সেকেন্ড এক্সাম্পল গ্লুকোজামিনের, এন অ্যাসিটাইল গ্লুকোজামিন। কোথায় পেয়েছো? এন অ্যাসিটাইল গ্লুকোজামিন এই স্ট্রাকচারটা কোথায় পেয়েছি আমরা? সেল ওয়াল পেপটাইডোগ্লাইকান লেয়ারে সুগার কম্পোনেন্টে আমরা পড়েছিলাম ন্যাগ স্ট্রাকচার থাকে, ন্যাগ, আর ন্যাগ এর ফুল ফর্ম এন অ্যাসিটাইল গ্লুকোজামিন। তো ন্যাগ স্ট্রাকচার অ্যাকচুয়ালি আর ডেরিভেটিভ অফ মোনোস্যাকারাইড। যদি স্টেটমেন্ট দেয় আনসার কারেক্ট, স্টেটমেন্ট ইজ কারেক্ট, ন্যাগ ইজ ডেরিভেটিভ অফ মোনোস্যাকারাইড, ইয়েস ইট ইজ আ অ্যামিনো সুগার। স্ট্রাকচারে চেঞ্জ কি হবে? স্ট্রাকচারে চেঞ্জ হবে NH2 জায়গায় রিপ্লেস করে COCH3 ঢুকবে, NH2 কে রিপ্লেস করে একটা H কে রিপ্লেস করে COCH3, এটা হয়ে গেল স্ট্রাকচার ন্যাগ। এটা হচ্ছে ন্যাগের স্ট্রাকচার। গ্যালাক্টোজামিন কে রিপ্লেস হবে না, গ্লুকোজামিন কে রিপ্লেস হবে, তো এটা মুছলাম, NH2 এর একটা H রিপ্লেস করে COCH3 ঢুকবে, ন্যাগের স্ট্রাকচার। আরো একটা আমরা স্ট্রাকচার জানি যেটা সেল ওয়ালেই প্রেজেন্ট থাকে, যার নাম হচ্ছে NAM, এন অ্যাসিটাইল নিউরামিক অ্যাসিড। ইট ইজ আনাদার টাইপ যেটা অ্যামিনো সুগার, মনোস্যাকারাইডের ডেরিভেটিভ। ন্যামের স্ট্রাকচারে এখানে তো চেঞ্জ থাকলোই, হ্যাঁ কোনটা কি লিখেছেন স্যার? এন অ্যাসিটাইল গ্লুকোজামিন, এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, NM, ন্যাগের স্ট্রাকচারটা COCH3, COCH3। ন্যামের স্ট্রাকচারে এই ওইচটাও রিপ্লেস হবে, রিপ্লেস হয়ে ঢুকবে এইটা, এখানে রিপ্লেসমেন্ট হয়েছে ওইচের, ওইচের একটা এইচ রিপ্লেস হয়ে CH3CH3 ঢুকেছে, আর এটা তো অলরেডি রিপ্লেসমেন্ট হয়েই আছে। এই স্ট্রাকচারটা হচ্ছে NAM। তো অ্যামিনো সুগারের আন্ডারেই করছে সিম্পল অ্যামিনো সুগার গ্লুকোজামিন, একটু কমপ্লেক্স NAG and NAM, both are found in bacterial peptidoglycan cell wall structure. বলো মনোস্যাকারাইডের, হ্যাঁ এন অ্যাসিটাইল নিউরামিক একটা আছে না স্ট্রাকচার অ্যাসিড, যেটা সে সায়ালিক অ্যাসিড দ্বারা ডেরিভেটিভস হবে। হ্যাঁ সায়ালিক অ্যাসিডও পাওয়া যায়, যেটা সে গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডের আন্ডারে। একদম সায়ালিক অ্যাসিডও এক্সাম্পল অফ অ্যামিনো সুগার, ওটা আরো কমপ্লেক্স স্ট্রাকচার, এক্সাম্পল আমরা জেনে রাখি, ওটা হচ্ছে অ্যামিনো সুগার। 6 কার্বনের নিচে আর গ্রুপ গুলো ঢুকবে। হ্যাঁ আরো ওই তোমার কমপ্লেক্স। নেক্সট ওসাজোন। বলছি যাই ব্যথা শরীরে নড়তে পারছি না, তাহলে কথা বলি। ওসাজোন, ওসাজোন ফর্মেশন। ওসাজোন ফর্মেশন করানোর জন্য মনোস্যাকারাইড স্ট্রাকচারকে জয়েন করতে হবে ফিনাইল হাইড্রাজিন।
স্যার ওটা কি ফিনাইল হাইড্রাজেন? হাইড্রাজিন। ফিনাইল হাইড্রাজিনের মলিকিউলার ফর্মুলা হচ্ছে C6H5NNH2। এই যখন রিয়াকশন করে ফার্স্ট 2 কার্বনের সাথে রিয়াক্ট করে, ফার্স্ট 2 কার্বনের সাথে রিয়াক্ট করে মনোস্যাকারাইড। একটা রিয়াকশন দ্বারা গ্লুকোজ কি রিয়াক্ট করছে, NNACH6H5। সেকেন্ড কার্বনকেও চেঞ্জ করবে, পরপর 2 মলিকিউল রিয়াক্ট করে, 2 মলিকিউল অফ তোমার ফিনাইল হাইড্রোজেন রিয়াক্ট করতে পারে। আর বাদ বাকি কার্বন অ্যাজ ইট ইজ সেম। এটা হচ্ছে গ্লুকোজের ওসাজন। আমাকে বলো, যদি ওসাজন তৈরি করার জন্য C6H5NNH2 মানে ফিনাইল হাইড্রোজেন ফার্স্ট 2 কার্বনে রিয়াক্ট করে, গ্যালাক্টোজ ডিফারেন্ট টাইপ অফ ওসাজন তৈরি করবে কিনা? গ্যালাক্টোজ যখন রিয়াক্ট করবে C6H5NNH2 এর সাথে, ওসাজন কি সেম হবে না ডিফারেন্ট হবে? এই স্ট্রাকচারই আসবে না ডিফারেন্ট আসবে? ডিফারেন্ট আসবে, কারণ ওর 4 নম্বর কার্বনের ডিফারেন্স আছে, এই কার্বনের ডিফারেন্স আছে, তো স্ট্রাকচার ডিফারেন্স আসবে, হ্যাঁ কি না? বা যদি ম্যানোজ করে, ম্যানোজ যদি স্ট্রাকচার করে ওসাজন ফরমেশন, ম্যানোজে কোথায় ডিফারেন্স? সেকেন্ড কার্বন। সেকেন্ড কার্বনে চেঞ্জ। এবার যখন ওসাজন হচ্ছে, ও তো সব OH কে রিপ্লেস করে NNH2NNH C6H5 ঢুকিয়ে দিচ্ছে, তাহলে এই যখন রিয়াকশনে যাবে সেম জিনিস হবে, CH ডাবল বন্ড NNH C6H5, একেও রিপ্লেস করে কার্বনটাকে NNH C6H5। দেখো স্ট্রাকচার সেম আসলো কিনা, রেস্ট অফ দা স্ট্রাকচার সেম কিনা, এই ওসাজনটাও সেম হবে কিনা। এটা কিন্তু অরিজিনালি ছিল ম্যানোজ, বাট বুঝতে পারবে এখন ম্যানোজ আছে কিনা। এখন কি আর বোঝা যাবে এটা ম্যানোজ থেকে তৈরি হয়েছে কিনা? বিকজ ইট প্রডিউস সেম ওসাজোন জাস্ট লাইক গ্লুকোজ। ইভেন ফ্রুক্টোজ, যেটা একটা কিটো সুগার, ওরও যদি আমি স্ট্রাকচার দেখি, ফ্রুক্টোজের কোথায় চেঞ্জ? কার্বন নাম্বার 1 আর 2 তে চেঞ্জ, হ্যাঁ কি না? গ্লুকোজ আর ফ্রুক্টোজের তুমি স্ট্রাকচার দেখো, কার্বন নাম্বার 1 আর 2 তে চেঞ্জ, রেস্ট অফ দা পার্ট সেম, রেস্ট অফ দা পার্ট সেম। একে যদি আমি রিয়াক্ট করাই C6H5NNH2 দিয়ে, এখানেও কি হবে? CH2H কে সব টেনে তুলে দিয়ে NNH C6H5 ঢোকাবে,
সি ডবল বন্ড ওকেও তুলে দিয়ে NNA6H5 ঢোকাবে, তো ফ্রুক্টোজও দেখো সেম স্ট্রাকচার তৈরি করবে। তো এটা কোশ্চেনে দেয় glucose and fructose give same osazone formation. Statement is correct, 100% correct statement. When phenyl hydrazine দিয়ে রিঅ্যাক্ট হলে ফার্স্ট টু কার্বনে রিঅ্যাক্ট হয়, তার মানে গ্লুকোজ হোক, ফ্রুক্টোজ হোক, ম্যানোজ হোক, all are give same osazone. ক্লিয়ার? এত অব্দি রাখলাম। মনোস্যাকারাইড টপিক কমপ্লিট করে দিয়েছি। মনোস্যাকারাইডে যা যা বলার বলে দিয়েছি, ইনফরমেশন দেওয়া দিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড আর কিছু আমরা এক্সট্রা টপিক যদি পড়ার থাকে পড়ে এন্ড করব। কার্বোহাইড্রেটের পুরো পার্ট। ঠিক আছে, অনেকেরই এক্সাম এখনো চলছে, ফোর্থ সেমিস্টার কমপ্লিট হয়নি, তো একটু স্লো এগোচ্ছি, এরপরে আর একটু ফাস্ট এগোবো। স্যার হ্যাঁ, এটা বলো। কোশ্চেন হ্যাঁ, বলছিলাম, যখন হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল পজিশনে একটা হচ্ছে ডিপ কালার থাকে, একটা হচ্ছে দাগ থাকে, তো ওটার লেফট রাইট কি করে বোঝা যায়? ট্রায়াঙ্গেল পজিশনে ট্রাইঅ্যাঙ্গেল পজিশন দেখাচ্ছি স্যার, ভিডিওটা অন করে আমি দেখাচ্ছি কোশ্চেনটা।